একটা সরকার যখন ক্ষমতায় আসে তখন প্রথম কয়েক মাস সাধারণত কাটে হানিমুন পিরিয়ডে। সবাই সবাইকে চেনার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, একটু সময় দেওয়ার সংস্কৃতি চালু থাকে। কিন্তু এবারে সরকারের গল্পটা একটু অন্যরকম। ক্ষমতায় আসার আগেই একটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল, 180 দিন, ঠিক 6 মাস। আর এই 6 মাসের মধ্যে প্রত্যেককে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। এটা কোনো ভদ্রতার আশ্বাস ছিল না, এটা ছিল একটা আলটিমেটাম। আর সেই আলটিমেটামের মেয়াদ এখন শেষ হয়েছে। সচিবালয়ের ভেতরে এখন যে পরিস্থিতি চলছে সেটা বাইরে থেকে বোঝা প্রায় অসম্ভব। যারা একসময় মন্ত্রণালয়ের গেটে পা রাখতেই পুরো ভবন সালাম ঠুকে উঠত, তাদের অনেকেই এখন নিজের অবস্থান নিয়ে অনিশ্চিত। ফোনে কান পাতলে ফিসফিসানি শোনা যাচ্ছে, কে যাচ্ছে কে আসছে, কার চেয়ার টলমল করছে। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কারা এই ঝড়ের কেন্দ্রে? প্রথম নামটা শুনলে অনেকেই চমকে উঠবেন, আবার অনেকে বলবেন এটা তো হওয়ারই কথা ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মানুষটি গত 6 মাসে যা করেছেন তা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার বদলে একটা জীবন্ত বিতর্কের মঞ্চে পরিণত করেছে। একবার ভাবুন, দেশে যখন প্রকৃতি তার সবচেয়ে রুদ্র রূপ দেখায়, তখন রাস্তায় হাঁটুপানি, যখন লাখো শিক্ষার্থী আটকে পড়েছে, ঠিক সেই মুহূর্তে একটা সিদ্ধান্ত আসে যে পরীক্ষা হবেই। শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি, সেটা তো গৌণ বিষয়। এই একঘেয়েমি শুধু জনরোষ তৈরি করে না, এটা সরকারের সর্বোচ্চ মহলকেও প্রশ্নের মুখে ফেলে দেয়। তার উপর গণমাধ্যমের সামনে এমন কিছু কথা বলা হয়েছে যা একজন দায়িত্বশীল মন্ত্রীর মুখ থেকে বের হওয়া উচিত ছিল না। কিন্তু এটাই কি সবচেয়ে বড় ধাক্কা? একদমই না। আরেকটা নাম আছে যেটা শুনলে বোঝা যায় ক্ষমতার অহংকার মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে। স্বাস্থ্য খাতের দায়িত্বে যিনি ছিলেন, তিনি এই 6 মাসে নিজেকে জনগণের সেবক হিসেবে প্রমাণ করতে পারেননি, বরং তিনি হয়ে উঠেছেন একের পর এক বিতর্কের জন্মদাতা। সবচেয়ে লজ্জাজনক মুহূর্তটা এসেছিল যখন একটি প্রকাশ্য সরকারি অনুষ্ঠানে স্বয়ং সরকার প্রধান তাকে সবার সামনে সতর্ক করতে বাধ্য হয়েছিলেন। তাহলে প্রশ্ন, শুধু কি এই দুজনই যাচ্ছেন? উত্তরটা হলো না। তালিকা আরও লম্বা। প্রতিটা নামের পেছনে আছে আলাদা আলাদা কাহিনী। একজন প্রতিমন্ত্রী আছেন যিনি নিজেই নিজের কবর খুঁড়েছেন। ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিও তার রাজনৈতিক জীবনে ভূমিকম্প আনে। এখন যে কোনো বুদ্ধিমান মানুষ হলে হয়তো চুপ থাকতো, কিংবা সরাসরি দায় স্বীকার করে ক্ষমা চাইতেন। কিন্তু তিনি বেছে নিলেন সবচেয়ে হাস্যকর পথ। তিনি দাবি করলেন ভিডিওটা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি, এআই জেনারেটেড, ভুয়া। কিন্তু প্রবলেম হলো, আমরা এখন এমন একটা যুগে আছি যেখানে সত্য লুকানো সম্ভব না। দেশের শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো সেই ভিডিওর প্রতিটা ফ্রেম বিশ্লেষণ করে স্পষ্ট জানিয়েছেন এটা 100% রিয়েল, কোনো এআই এটা বানায়নি। আর বাকি দুটো নাম, একজনের বিরুদ্ধে অভিযোগ আইনি মামলায় সরাসরি প্রভাব বিস্তার, ক্ষমতা ব্যবহার করে বিচার ব্যবস্থায় হাত ঢোকানো, আরেকজন ক্ষমতা নেশায় এতটাই বিভোর হয়ে গেছেন যে নিজের সীমানাটাই ভুলে গেছেন। যখন কাউকে সরানো হয় তখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, তাহলে কে আসছে? আর এই প্রশ্নের উত্তরটাই আসলে পুরো পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই মুহূর্তে সরকারের 24 জন পূর্ণমন্ত্রী আর 24 জন প্রতিমন্ত্রী থাকলেও একটা ভয়াবহ বাস্তবতা হলো, অন্তত 12 জন মন্ত্রীকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব একা বহন করতে হচ্ছে। ভাবুন, অর্থ, পরিকল্পনা, শিল্প, বাণিজ্য, বস্ত্র, পাট, সড়ক, রেল, নৌ পরিবহন, রাষ্ট্রের এই মেরুদণ্ড খাতগুলো মাত্র কয়েকজনের কাঁধে চাপানো। একজন মানুষের পক্ষে কতটুকু সামলানো সম্ভব? ফলাফল, কাজের গতি স্লথ, সিদ্ধান্ত আটকে যাচ্ছে, ফাইল জমছে, জনভোগান্তি বাড়ছে। এই দমবন্ধ করা পরিস্থিতি ভাঙতেই মন্ত্রিসভায় আসছেন 4 জন গুরুত্বপূর্ণ নতুন মুখ। মহিলা ও শিশু বিষয়ক দপ্তরে আসছেন সেলিমা রহমান। নৌপরিবহনের মতো জটিল ও বিশাল মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন আন্দালিব রহমান পার্থ, যার অন্তর্ভুক্তি তরুণ ও গতিশীল নেতৃত্বের জন্য একটা স্পষ্ট সংকেত। মনে আছে যখন দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পেলেন দলের মহাসচিব, সেই মুহূর্ত থেকেই প্রশাসনে একটা চেইন রিয়াকশন শুরু হয়ে গেল। তিনি তার হাতে থাকা বিশাল দপ্তরের দায়িত্ব ছাড়লেন, আর সরকার একটুও দেরি করল না। সবচেয়ে রোমাঞ্চকর যে তথ্যটা এখনও বাকি সেটা হলো ছাঁটাই হওয়া মন্ত্রীদের জায়গায় কারা আসতে পারেন। যিনি এতদিন শিক্ষা মন্ত্রণালয়ে বসেছিলেন তার জায়গায় আসতে পারেন সরকারের সবচেয়ে দৃশ্যমান মুখগুলোর একটি, যিনি এতদিন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই গোটা দেশের সাথে কথা বলেছেন মুখপাত্র হিসেবে। স্বাস্থ্য খাতে বর্তমান প্রতিমন্ত্রীকে তার নীলরস পরিশ্রমের পুরস্কার হিসেবে পূর্ণমন্ত্রীর আসনে বসানোর পরিকল্পনা প্রায় চূড়ান্ত। একই সাথে শরিক দল থেকে, টেকনোক্রেট কোটা থেকে, এমনকি দলের ভেতরের পরীক্ষিত নেতাদের মধ্য থেকেও এমন কিছু নাম আসছে যা শুনলে পুরো রাজনৈতিক মানচিত্রটাই নতুন করে আঁকতে হবে। অভিজ্ঞতার তারুণ্যের একটা অভূতপূর্ব সমন্বয় ঘটানোর চেষ্টা চলছে। এমন মানুষদের আনা হচ্ছে যারা শুধু রাজনীতি বোঝেন না, প্রশাসন চালাতেও জানেন। একদিকে যারা ক্ষমতা পেয়ে ভেবেছিলেন এটা তাদের পৈতৃক সম্পত্তি, যারা ভেবেছিলেন একবার মন্ত্রীর চেয়ার পেলে আর কেউ নড়াতে পারবে না, তাদের সেই দম্ভ এখন চুরমার হচ্ছে। অন্যদিকে যারা নীরবে কাজ করে গেছেন, যারা মাঠে ছিলেন, যারা জনগণের ভাষায় কথা বলেছেন, তাদের জন্য দরজা খুলে যাচ্ছে। সরকার প্রধানের অবস্থান এই পুরো বিষয়ে যতটা কঠোর ততটা স্পষ্ট। তিনি বারবার একটা কথাই বলেছেন, 180 দিনের মূল্যায়ন কোনো রুটিন পরীক্ষা ছিল না, এটা একটা সার্জারি। যে অংশ পচে গেছে সেটা কেটে ফেলতে হবে, আর সেখানে নতুন রক্ত সঞ্চালন করতে হবে। এই দর্শনে কোনো ব্যক্তিগত আবেগ নেই, আছে শুধু রেজাল্ট।
এখন সেই ফাইল চাই প্রধানমন্ত্রীর টেবিলে, যে ফাইল দিয়ে কিছু নামের পাশে লেখা আছে বিদায় আর কিছু নামের পাশে লেখা আছে শুরু। এই ফাইলে সই পড়ার সাথে সাথে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে একটা নতুন অঙ্ক শুরু হবে। কিন্তু এই পরিবর্তন কি সত্যি প্রশাসনে গতি আনবে, নাকি এটা শুধুই একটা রাজনৈতিক দাবা খেলা, যেখানে ঘুঁটি বদলাচ্ছে কিন্তু খেলা একই থাকছে? নতুন যারা আসছেন তারা কি সত্যি আগের দেশে ভালো করতে পারবেন, নাকি 6 মাস পর তাদের নামও একই লাল কালির তালিকায় উঠবে? উত্তরটা এই মুহূর্তে কারো কাছেই নেই, না আপনার না আমার, এমনকি হয়তো সরকারের কাছেও না। কিন্তু একটা বিষয় নিশ্চিত, ক্ষমতার করিডোরে এখন আর কেউ নিশ্চিন্তে ঘুমাতে পারছে না। প্রতিটা মন্ত্রী জানেন পরবর্তী 180 দিনও তাদের জন্য পরীক্ষা, আর এই পরীক্ষায় ফেল করলে বিদায়ের দরজা সবার জন্যই সমান। আপনার কি মনে হয়, এই রদবদলে কি সত্যি দেশে লাভ হবে, নাকি এটা শুধুই চেয়ার বদলের খেলা? আপনার মতামতটা কমেন্টে জানান, কারণ এই দেশটা আপনার, আর এই প্রশ্নের উত্তর খোঁজার অধিকারও আপনারই।